আবারও ডেঙ্গু করোনার ঝুঁকি, আতঙ্কিত না হয়ে প্রতিরোধে মনোযোগী হওয়ার পরামর্শ চিকিৎসকের। পরীক্ষার অবাধ সুযোগ চান সাধারণ মানুষ। ইউনূস তারেক বৈঠকে অনেক সংকটের উত্তরণ ঘটবে আশা রিজভীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস, দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ, সহসাই অস্বস্তি কাটবে না বলছে আবহাওয়া অফিস। এবং ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা, বাস, ট্রেন, লঞ্চে ভিড়। শুক্রবার থেকে আরও বাড়বে রাজধানীমুখী চাপ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ডেঙ্গু ও করোনার ঝুঁকিতে দেশ। ভাইরাস দুটির সংক্রমণ ঠেকাতে সচেতনতা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলেন, আতঙ্কিত না হয়ে প্রতিরোধে মনোযোগী হলে ভয়ের কারণ নেই। হাসপাতালগুলোতে দ্রুত সময়ের মধ্যে কোভিড টেস্টের ব্যবস্থা করার তাগিদ সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়ত দূষণের ভারে ক্লান্ত পরিবেশ, এতেই বাড়ছে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব। দূষণজনিত নানা আঘাতে প্রাণ ফিরে পাচ্ছে সুপ্ত অনেক ভাইরাস। চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছেন 158 জন, আর জুনের প্রথম 10 দিনেই 54 জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত এ পরীক্ষা হবে সীমিত পরিসরে, যদিও সাধারণ মানুষ বলছে সতর্কতার বিকল্প নেই। করোনার জন্য মানুষ খুব আগ্রহীভাবে হাসপাতালে আসতেছে এবং দেখাইতেছে যে পরীক্ষার জন্য আর কি। করোনার ভয় তো আছে অবশ্যই, বলতেছে মাস্ক ছাড়া রুগী এলাও করবে না, দেখবে না। এদিকে এবছর 11 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5313 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 60.1%। চলতি বছরে ডেঙ্গুতে 23 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু বেশি, করোনা কম আছে। মশা প্রচুর পরিমাণ, মশা মহাপুরে আমাদের অনেকগুলো মশাতে মনে হয় অনেক ঘুমানো যায় না এমন অবস্থা। অনেক মশা প্রচুর, এখন যায় না, আগে যাইতে এখন যায় না। ডেঙ্গু একটি বহুল পরিচিত ভাইরাস জনিত রোগ, যা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বড় ধরনের স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। তবে সচেতনতা এটি নির্মূল সম্ভব। ডেঙ্গু কিন্তু সব দেশে কিন্তু হয় না, উপযোগী পরিবেশও তো লাগে। তো আমাদের দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেখানে সেখানে পানিটা জমে থাকে, ঘর বাড়িতে পানিটা জমে থাকে, সেটা ঠিকমতো ফেলে দেওয়া, পরিষ্কার করা, এটা কিন্তু অনেকে আসলে করি না। জানি যে ফেলে দিতে হয়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু উদাসীন। এই কারণে কিন্তু এই সিজনটা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে এবং রোগীর সংখ্যা পাওয়া যায়। দেশে বর্তমানে করোনার যেই ধরন দেখা যাচ্ছে তা ওমিক্রন বা ওমিক্রনের উপধরন। এর উপসর্গ তীব্র হতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ ছোঁয়াছে তো ছড়িয়ে পড়ে একজনের কাছ থেকে আরেকজন, কিন্তু স্বাস্থ্যবিধি মানা সেটা কিন্তু অনেকে আসলে মানতে চায় না। এটা আসলে মানা উচিত, যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়া, একটু ব্যায়াম করা, একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া, বেশি করে গাছ লাগানো, সেটা কিন্তু আসলে একদমই করতে চায় না। বয়স্ক এবং অন্তঃসত্ত্বা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের পুনরায় করোনা টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড কিং চার্লস হারমোনি পেতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এর আনুষ্ঠানিকতা। 1990 সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এদিকে কাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকেই দৃষ্টি সবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক সংকট উত্তরণে এই বৈঠক গুরুত্বপূর্ণ। দুপুরে এক ব্রিফিংয়ে সব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশের মানুষ বৈঠকে ইতিবাচক কিছু পাবে বলেও আশা জানান তিনি। পর্যায়ের একটি বৈঠক, জনপ্রত্যাশা হচ্ছে এই বৈঠকটি অত্যন্ত জরুরি ছিল
এবং সেটি হচ্ছে আমরা আশা করি যে 5ই আগস্ট উত্তর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে সে যে কাজগুলো করবে সেই নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে। এটা গণতন্ত্র স্বীকৃতি দেয়। এটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিত হয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে একটি হাইওয়ে থানা পরিদর্শনের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। সীমান্তে পশ্চিম প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ চ্যানেলের মাধ্যমে কেউ আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেয়া হচ্ছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এক প্রতিবেদনে কথা জানিয়েছে আল জাজিরা। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে অর্থ পাচার মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছে। মৃদু থেকে মাঝারি আকারে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদ আর ভ্যাপসা গরমের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। বেশ ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়ার খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, তাপপ্রবাহের মধ্যে রংপুরের আজকের চিত্র কেমন আমাদেরকে জানাবেন, আর এই নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? নগরীর যে 17 নং ওয়ার্ড অর্থাৎ ঐতিহ্যবাহী পীরজাবাদ, এই পীরজাবাদে যদি আপনাকে বলি, রংপুর জেলায় কিন্তু গত কয়েকদিন ধরে তাপদাহের কারণে শিশু এবং বয়স্ক যে মানুষগুলো আছে তারা কিন্তু এই গরমজনিত কারণে তারা রোগাক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু তারা এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছে এবং অনেকেই শীতে যদি আপনাকে ক্যামেরার চোখে দেখাই, এই ক্যামেরার সামনে এই যারা আছে তারা কিন্তু একটু ছায়ার জন্য কিন্তু বাসা ছেড়েও তারা কিন্তু গাছের নিচে নিভৃত নিলয়ে তারা এসে দাঁড়িয়েছে এক টুকরো ছায়ার জন্য। আর পাশেই একজন মানুষ আছে, আমরা তার কাছে জানবো, প্রবীণ মানুষ, তার কাছে জানবো যে গরমের কারণে কি সমস্যা হচ্ছে। প্রচন্ড তাপদাহে ভীষণ কষ্ট হচ্ছে, পানির পিপাসা লাগতেছে, মানে গা দিয়ে ঘাম ঝরতেছে। আমার বয়সে এরকম গরম দেখছি বলে আমার মনে হয় না। মানে এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ বিভিন্ন অসুখে আক্রান্ত হবে এবং দুর্ভোগের সীমা মানুষের বাড়বে। আপনাকে যদি বলি যে আজকে রংপুর আবহাওয়া অফিস সূত্রে যেটি জানিয়েছে, রংপুরে কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা দুপুর 12টায় রেকর্ড করেছে এবং আজকে আর্দ্রতা হচ্ছে 69%। আপনাকে যদি বলি তীব্র গরমে কিন্তু এই অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক জনপথে মানুষ, তারা কিন্তু মাঠে ময়দানে খেতে খামারে কোনোভাবেই কাজ করতে পারছে না। বিশেষ করে তারা কিন্তু খুব কষ্টে আছে। এই ছিল রংপুর থেকে তীব্র গরম এবং গরমের সর্বশেষ তথ্য। জেরিন। শফিক, আপনাকে ধন্যবাদ। এদিকে তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ ছড়েছে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অনুভূত হচ্ছে তার চেয়েও বেশি। রবি থেকে মৌসুমী বায়ু সক্রিয় হলে বৃষ্টি হবে, তখন তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরো 2 থেকে 3 দিন থাকবে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহটা।
এরপরে আমরা দেখছি যে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বাড়বে। তখনই বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, তখনই তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে। এখন তাপমাত্রা কমলে যে তাপের যে অনুভূতি, যে ভ্যাবসা যে গরম আমরা এখন যেটা অনুভূতি, এটা কিন্তু পুরোপুরি যাবে না। কিন্তু ঈদের ছুটি শেষ, এখন কাজে ফেরার পালা। ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ভোর থেকেই রাজধানীমুখী মানুষের চাপ দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করেন। এদিকে সড়ক এবং নৌপথেও ঢাকামুখী মানুষের চাপ। যাত্রীরা জানান, ফেরার পথে তেমন ঝক্কি ঝামেলা হয়নি। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগ কমেছে বলেও জানান তারা। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী এমআর আসাদ, যুক্ত হব তার সঙ্গে। আসাদ, ঢাকামুখী মানুষের চাপ কেমন ছিল সারাদিন? যাত্রীরা কি বলছে আমাদেরকে জানাবেন। জেরিন, আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি যাত্রাবাড়ির দোলাইপাড় এলাকায়। আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন বাস এখান থেকে ঢাকায় ঢুকে। একই সঙ্গে আমরা যাত্রাবাড়ি এবং সায়দাবাদের বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখেছি। ইতিমধ্যে যারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নারীর টানে বাড়ি ফিরেছিলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদানন্দ ভাগাভাগি শেষে তারা আবার সেই সমস্ত কর্মজীবী মানুষ আবার ঢাকায় ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে রাজধানীর এই বাস টার্মিনালগুলোতে অসংখ্য মানুষ ইতিমধ্যে ঢাকায় ঢুকেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যেমনটা শুনেছি তারা জানিয়েছে যে রাস্তায় 2 দিন ঈদের ছুটি এখনো বাকি থাকা অবস্থায় তারা ঢাকায় তাদের কর্মজীবনে ফিরতে শুরু করেছেন। কারণ হচ্ছে রাজধানীতে একসঙ্গে সবাই ফিরতে গেলে একটা বাড়তি চাপ সৃষ্টি হতে পারে, সেই বাড়তি ঝুঁকি এড়াতেই মূলত তারা আগেভাগে ঢাকায় ফিরেছেন। এবং আমরা দেখেছি বাসের ড্রাইভারদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন যে রাস্তায় কোনো ধরনের যানজট না থাকায় যারা আগেভাগে ফিরছেন তারা অনেকটা স্বস্তিতে ফিরেছেন এবং যথাসময়ে ফিরতে পেরেছেন। এবং এখানে যেই সমস্ত যাত্রীরা ফিরছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তো আরও 2-1 দিন পরে আসা যেত, কিন্তু পরিবার পরিজন নিয়ে যথাসময় কোনো ধরনের ঝামেলা ছাড়া ফিরতে চাইলে এরকম একটু সময় হাতে নিয়ে ফেরা তাদের জন্য একটি ভালো সিদ্ধান্ত ছিল। এবং আমরা জানি যে আগামী রোববার থেকে বিভিন্ন অফিসগুলো খুলতে শুরু করবে এবং সেখানে অনেক যাত্রীদের চাপ থাকতে পারে। তবে দীর্ঘ বন্ধ থাকায় যাত্রীরা আস্তে আস্তে রাজধানীতে ফিরতে শুরু করায় সেই চাপ অনেকটাই এবার কম থাকবে বলেও আশা করা যাচ্ছে। যাত্রী সাধারণ এবং ড্রাইভাররা এবং সংশ্লিষ্ট পরিবহন মালিক শ্রমিক পক্ষ আমাদেরকে তেমনটা জানিয়েছে। এই মুহূর্তে যদি আপনাদের একটু দেখাতে চাই যে ঢাকায় ঢোকার পথে বেশ চাপ রয়েছে। আমরা যদি একটু ঢাকা থেকে বের হওয়ার রাস্তাটা দেখি, সেখানেও দেখা যাবে যে যাত্রীদের চাপ তেমনটা নেই। তো সব মিলিয়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জেরিন। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী মারুফ জানাচ্ছিলেন যাত্রাবাড়ি থেকে। এবারে আমরা চলে যাব আসাদের কাছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আসাদ, আমাদেরকে জানাবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। আসলে রেলওয়ে স্টেশনে যে চাপ সেটাকে আসলে বোঝানো সম্ভব নয়, কারণ হচ্ছে প্রায় 4 ঘন্টা ধরে আমরা এখানে আছি এবং এই 4 ঘন্টার মধ্যে কিন্তু বেশ কিছু ট্রেন আসছে। আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা পর পরই কিন্তু বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলো আসছে, কমিউটার ট্রেনগুলো আসছে, লোকাল যে ট্রেনগুলো আসছে। ফলে হচ্ছে কি ওই সময় কিন্তু একটা মানুষের যে চাপ সেটা কিন্তু স্টেশনে দেখা যায়। যেমন এখন কিছুক্ষণ আগে একটা লোকাল ট্রেন এসে থেমেছে, এই জন্য আপনি কিছুটা যাত্রীর চাপ এখন কিছুটা দেখতে পাচ্ছেন। তবে এর আগেও যে রাজশাহী থেকে যে পদ্মা যে সিল্ক সিটি যে ট্রেনটি এসেছে এক্সপ্রেস ট্রেন, তখনও কিন্তু আমরা দেখেছি যে একটা চাপ
যাত্রীর চাপ, যারা আসলে ঈদের সময় বাড়িতে গিয়েছিলেন ঈদ করতে এবং এখন কাজের যে কর্মব্যস্ত নগরীতে আসলে কর্মজীবী মানুষরা আসলে কাজে ফেরার জন্য তারা রাজধানীতে ফিরে আসছেন এবং সেই জন্যই মূলত এই চাপটা হচ্ছে। তবে সময়ে সময়ে যখন ট্রেনগুলো আবার ছেড়ে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে নতুন করে ট্রেনও আসছে এবং যাত্রীদের সঙ্গে আসলে আমরা কথা বলে যে বিষয়গুলো দেখেছি সেটি হচ্ছে যে শুধু যে রাজধানীতে আসছেন এমন নয়, অনেকে আছেন যে দ্বিতীয় দফা ছুটিতে যারা ঈদের সময় বাড়িতে যেতে পারেননি তারা দ্বিতীয় দফা ছুটিতে দেখা যাচ্ছে যে তারা এখন বাড়ির দিকে রওনা হচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এবারকার ঈদ যাত্রাটি তাদের কেমন ছিল। তারা সব মিলিয়ে আসলে এবারের যে ঈদ যাত্রা সেটা নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে যাওয়ার সময় অনেকটুকু চাপ থাকলেও তারা বলেছেন যে ফেরার সময় তাদের ভোগান্তি তুলনামূলকভাবে কম হয়েছে, কারণ আসলে যাওয়ার সময় একটা নির্দিষ্ট সবাই রওনা হলেও ফেরার কোনো আসলে নির্দিষ্ট শিডিউল সেভাবে থাকে না। তো সব মিলিয়ে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর যে চাপ সেটা অনেকটাই স্বাভাবিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং ভোগান্তি মুক্তভাবেই এবারে ঈদ যাত্রাটি আসলে যাত্রীরা করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। লক্ষ্যমাত্রার তুলনায় এবার চামড়া সংগ্রহের পরিমাণ কম এবং দামও নিম্নমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমার জন্য চামড়া বর্জ্য শোধনাগার বা সিএটিপি সক্ষমতার অভাবে ইউরোপের বাজার হারানোকে উল্লেখ করছেন তারা। সংকট কাটাতে সরকারকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা সাজানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। কোরবানি পশুর চামড়া কিনে লবণ মাখিয়ে সংরক্ষণের পর ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু করেছে ব্যবসায়ীরা। 1 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবার, দামও আগের মতোই নিম্নমুখী। 80 টাকা মাংস গেছে, চামড়া বেচছে 2800 3000 টাকা, কিন্তু এখন 800 টাকা মাংস খাই, চামড়া বিক্রি হয় 800 900 1000 টাকা। আমরা যে টার্গেট ছিল ওই টার্গেট মোতাবেক আমরা মাল সংগ্রহ করতে পারি নাই। চামড়া যে যারা কেনাকাটা করছে তারা বিক্রি করছে, প্রত্যেকটা মানুষ লস দিয়ে গেছে। ন্যায্য মূল্য নিশ্চিত সহ চামড়া খাতের উন্নয়নে ইউরোপে বাজার সম্প্রসারণের বিকল্প নেই বলে জানান ব্যবসায়ীরা। যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ওই প্লান্টটা না হওয়ার কারণে, পরিবেশ বান্ধব না হওয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ওরা চামড়া নিচ্ছে না। চাইনিজ সিন্ডিকেট যে অবস্থা দাম দিচ্ছে এই দামে আমাদের পোষে না, চাইনিজ সিন্ডিকেট মুক্ত করতে হবে। তাদের দাবি এবার 74 কেজি ওজনের 1 বস্তা লবণ কিনতে গুনতে হয়েছে প্রায় দ্বিগুণ অর্থ। ব্যবসায়ীরা বলছেন বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় লবণ না দিয়ে কারখানায় সরবরাহ করলে ভালো ফল পাওয়া যেত। সরকারের যে লবণ দিচ্ছে মাদ্রাসা, এই লবণ পাইবো আমরা ভাই, আমরা লবণ পাই নাই, পাইছে মাদ্রাসারা, ওরা লবণ বেঁচে চালাইছে, চামড়া লবণ দিচ্ছে তাই নাই। লবণটা যদি মাদ্রাসা না দেয়, যদি আমাকে ন্যায্য মূল্যে দিত, যেগুলি যারা লবণ দেয় আরো সুন্দর হইতো। সরকারের কাঁচা বা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। যদি ওয়েট ব্লু বা কাঁচা চামড়া এক্সপোর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শ্রমিক বা আমাদের ব্যাংকের দায় দেনা, আমাদের যে রেগুলার ক্রাস্ট বা ফিনিশ চামড়া যারা নেয় ওদের চাহিদা মেটানো খুব কঠিন হবে। চামড়া শিল্প রক্ষায় শুধু ঈদুল আজহায় নয়, সারা বছরের পরিকল্পনা সাজাতে সরকারকে তাগিদ দিয়েছেন এই ব্যবসায়ী নেতা। এখান থেকে আমরা যদি ঘুরে না দাঁড়াইতে পারি বা ইউরোপ বেস যদি আমরা না যাইতে পারি তাহলে চামড়ার সুদিন ফিরা খুবই কষ্টকর হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর নিরাপত্তায় তল্লাশি জোরদার করেছে যৌথ বাহিনী। বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালায় তারা। মোটরসাইকেলে হেলমেট না থাকা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুনতাসির মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন কাজী পাপু। বুধবার মধ্যরাত থেকে রাজধানীর মিরপুর 1 ও 14 নম্বর এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়। দূরপাল্লার বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ছোট ও মাঝারি পরিবহনে চলে কাগজপত্র যাচাই বাছাই। হেলমেট না থাকায় একাধিক মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কিছু দূরপাল্লার বাসের বিরুদ্ধে তদারকি চালায় যৌথ বাহিনী। জনগণের নিরাপত্তায় যৌথ বাহিনী সোচ্চার বলে মন্তব্য করেন ভাসানটেক থানার ইন্সপেক্টর রাশেদ। বিশেষ লক্ষ্যটা হচ্ছে যারা এই ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেছে আবার রিটার্ন করতেছে, অনেক সময় দেখা যায় যে দূরপাল্লার বাসগুলো থেকে ওনারা বিভিন্ন মাদকদ্রব্য এবং বড় বড় চালান নিয়ে আসতে পারে। আর এর জন্যই আমাদের যৌথ বাহিনীর সাথে এর জন্যই আমাদের এই চেকপোস্টটার গুরুত্বটা বেশি। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর অন্যান্য এলাকাতেও এই ধরনের তল্লাশি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজী পাপ্পু,
মোহনা সংবাদ, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করেছে বিএসএফ। বুধবার রাত এবং আজ ভোরে এই দুই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করানো হয়। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এবং মিনাটেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশিন করানো হয়েছে। তাদের সবাই অবৈধভাবে ভারতে ছিল। বিজিবির ৪৮ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। দীর্ঘ ৫৮ দিন পর ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যাওয়া জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এতে উচ্ছ্বসিত জেলেরা। উপকূলে ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠু হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় একদিনে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। এছাড়া দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়কপথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে হিট ইন্ডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ফলে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্তদের ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া অব্যাহত রয়েছে গাজা জুড়ে তাদের বিমান হামলাও। ইসরায়েলি এ বর্বরতায় একদিনে প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। এতে আহত হয়েছে ৩ শতাধিক। টানা ১৯ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৫,০০০। এদিকে দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়কপথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। তারা তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন। এ বহরটির নাম দেয়া হয়েছে অবিচলিত। বহরটিতে কয়েক ডজন বাস ও ১০০রও বেশি গাড়ি রয়েছে। ইতোমধ্যে তারা লিবিয়া হয়ে মিশরের দিকে যাত্রা করছেন। সেখান থেকে যাবেন গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। ভারতের বিভিন্ন শহরে বইছে হিটওয়েভ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী দিল্লিতে তীব্র গরমে তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুধু তাই নয়, হিটওয়েভ ইন্ডেক্স অর্থাৎ তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ১৩ জুন পর্যন্ত এমন ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শুধু গুজরাটে ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ২০৩ জন। রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে ১,২৮১ জনে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। রোববার থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। মেগা ইভেন্ট ঘিরে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে ইন্টার মায়ামি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পিএসজি সহ জায়ান্ট ক্লাবগুলো। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মেসির দল ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপের দল নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। ২০০০ সালে শুরু হলেও এই প্রথম ৮টি গ্রুপে ৪টি করে মোট ৩২টি দলের অংশগ্রহণে $১০০ কোটি প্রাইজ মানি নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। শক্তির জানান দিতে সেরা স্কোয়াড সাজানোয় কোনো কমতি রাখেনি দলগুলো। উদ্বোধনী ম্যাচে ফ্লোরিডায় মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। টুর্নামেন্টের জন্য ২৯ সদস্যের দল প্রস্তুত করে ফেলেছেন কোচ হাভিয়ের মাসচেরানো। স্কোয়াডে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সেরহিও বুস্কেটস, তাদেও আয়ান্দে, ডেভিড রুইজরা। মায়ামির পরে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপের জন্য কোচ ভিনসেন্ট কোম্পানি দলে রেখেছেন মোট ২৯ জনকে। গোলরক্ষক মানুয়েল নয়ারের সঙ্গে উইঙ্গার লেরয় সানে, স্ট্রাইকার হ্যারি কেন, টমাস মুলার, জামাল মুসিয়ালাদের উপস্থিতি কোচের জন্য বাড়তি পাওয়া। সবচেয়ে বেশি 5 বারের ক্লাব বিশ্বকাপ জয়ী রিয়াল মাদ্রিদও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। নতুন কোচ জাভি আলোনসোর অধীনে যাত্রা করবে দলটি। ফিফার এই মেগা ইভেন্টে আলোনসো ঘোষণা করেছেন ৩৪ সদস্যের দল। স্কোয়াডে ফিরছেন রাইট ব্যাক দানি কারভাহাল, রুডিগার, সেন্টার ব্যাক এদের মিলিতাও, ডিফেন্ডার ডেভিড আলাবা। এদের পাশাপাশি লিভারপুল থেকে আসা আলেকজান্ডার আর্নল্ডও আছেন দলে।
এদিকে সদ্য ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজিও প্রস্তুত ক্লাব বিশ্বকাপের জন্য। 24 জনকে দলে রেখেছেন কোচ লুইস এনরিকে। উসমান দেমবেলে, নুনো মেন্দেস, আশরাফ হাকিমি, বারকোলা সহ মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডকেই মাঠে নামাবেন এনরিক। এছাড়াও ইন্টার মিলান ঘোষণা করেছে 33 সদস্যের স্কোয়াড। চেলসির দলে আছে 28 জন, আর রদ্রি, হাল্যান্ড, রুবেন দিয়াস, এডারসন সহ 27 জনকে ম্যানচেস্টার সিটিতে রেখেছেন কোচ পেপ গার্দিওয়ালা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আবারও ডেঙ্গু করোনার ঝুঁকি, আতঙ্কিত না হয়ে প্রতিরোধে মনোযোগী হওয়ার পরামর্শ চিকিৎসকের। পরীক্ষার অবাধ সুযোগ চান সাধারণ মানুষ। ইউনুস তারক বৈঠকে অনেক সংকটের উত্তরণ ঘটবে আশা রিজভীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরায় বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস, দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ, সহসাই অস্বস্তি কাটবে না বলছে আবহাওয়া অফিস। এবং ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, বাস, ট্রেন, লঞ্চে ভিড়। শুক্রবার থেকে আরও বাড়বে রাজধানীমুখী চাপ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।